আমি আমার এই বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আবুল মনসুর সরকারের সহসভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাষা স্মৃতি পাঠাগার। সম্মানিত আমরা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে। আমরা সেগুলোর পুরস্কার বিতরণ করব এখান থেকে। আমরা শিক্ষাকে আমন্ত্রণ জানাচ্ছি যে সে যে রচনাটি লিখেছে সেটির কিছু অংশ এখানে এসে পাঠ করবার জন্য। ঠিক আছে, একটু দাঁড়াও। তার আগে মঞ্চ থেকে নির্দেশনা এসেছে মাওলানা মাহবুবকে আমি অনুরোধ করছি মঞ্চে এসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور صدق الله العظيم. ধন্যবাদ মৌলানা মাহবুব হোসেন। আমি এবারে শিখাকে আমন্ত্রণ জানাচ্ছি। তারা যে রচনা লিখেছে, সে যে রচনাটি লিখেছে সেই রচনাটির বিশেষ বিশেষ অংশ এখানে পাঠ করবার জন্য। শিখা। ধন্যবাদ। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন ও সংগ্রাম। বাংলার কৃষক, মজুর, শ্রমিকের অতি আপনজন যে মানুষটি, তার নাম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। চিরকাল নির্যাতিত, নিপীড়িত মানুষের কাছাকাছি এবং পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। মধ্যম মানুষের সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন সকলের কাছে, সংগ্রাম করেছেন। তাই তিনি সবার কাছে মজলুম জননেতা। 22 বছর বয়সে কংগ্রেস নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শে অনুপ্রাণিত হয়ে আব্দুল হামিদ খান অসহযোগ আন্দোলনে যোগ দেন। তাকে কারারুদ্ধ করা হয়। 17 মাস পর তিনি মুক্তি পান। এরপর 1924 সালে সিরাজগঞ্জে এক সভায় কৃষক সাধারণের ওপর জমিদারের শোষণ, নিপীড়ন ও অত্যাচারের কাহিনী তুলে ধরে। এ সভায় ভাষণের জন্য তাকে নিজের জন্মভূমি ছাড়তে হয়। এবার তিনি চলে যান আসামের জলেশ্বরে। ভাষার উপাধি তিনি পেয়েছেন 1924 সালে আসামের ধুবড়ী জেলার ভাষাঞ্চলে। বাঙালি কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আব্দুল হামিদ খানের বিশাল প্রতিবাদী সমাবেশের আয়োজন করে। এই সমাবেশে সাধারণ কৃষকেরা তাকে ভাষাঞ্চলের মৌলানা তথা মৌলানা ভাসানী নামে আখ্যায়িত করে। আর তখন থেকেই তিনি হলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। রাজনৈতিক জীবন ছিল তার বড়ই বিচিত্র। ভারত বিভাগের পর 1947 সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আসাম থেকে পূর্ব বাংলায় চলে আসেন। প্রথমে তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, মুসলিম লীগ ও পরে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। এ সময় তিনি সাপ্তাহিক ইত্তেকাফ পত্রিকার প্রতিষ্ঠা ও প্রকাশ শুরু করেন। 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে তিনি আবার গ্রেফতার হন। ছাড়া পাওয়ার পর 1954 সালে
মৌলানা ভাসানী বুঝতে পেরেছিলেন পাকিস্তানের পশ্চিম অংশের শাসকেরা ধর্ম ও জাতীয় সংহতির নামে পূর্ববঙ্গের মানুষের শোষণ করছে, তাই তাদের সাথে একই রাষ্ট্রের বাঁধনে অবস্থান করা আর সম্ভব নয়। সে কারণে 1969 সালে গণ অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনগণকে সাথে নিয়ে পাকিস্তানি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তোলেন। 1977 সালের নভেম্বরে পল্টন ময়দানে ভাষণ দানকালে এই কথাটি বারবার উচ্চারণ করে জাতিকে সতর্ক করে দিয়েছিলেন তিনি। 1955, 1956 ও 1957 সালেও তিনি ঘোষণা দিয়েছিলেন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, যে বৈষম্য নীতি অনুসরণ করছে, তা চলতে থাকলে পূর্ব পাকিস্তান একদিন স্বাধীন হয়ে যাবে। তার এই কথা বাস্তব সত্যে পরিণত হয়েছে। কারমারি সম্মেলন ও পূর্ব বাংলার রাজনীতির সাথে ভাসানীর সম্পর্ক ছিল ওতপ্রোতভাবে। 1947 সালে দেশ বিভাগের পর তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠন করেন। পরে তিনি আবার গ্রেফতার হন। এই সম্মেলনে কারমারি সম্মেলন নামে খ্যাত। এই সম্মেলনে যোগ দেন দেশ বিদেশের বহু খ্যাতিমান মানুষ। মৌলানা ভাসানী বুঝতে পেরেছিলেন পাকিস্তান শাসক গোষ্ঠী পূর্ব বাংলার মানুষকে শোষণ করছে। 1970 সালে তিনি পল্টন ময়দানে ভাষণ দেন এবং ভাষণে বলেন, এদেশ একদিন স্বাধীন হবে। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি দেশে ফিরে আসেন এবং জনমুখী কর্মসূচি পালন করেন। আমাদের মুক্তিযুদ্ধেও মৌলানা ভাসানী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 1971 সালের 25শে মার্চের পর থেকে দেশব্যাপী পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞ শুরু হলে মুক্তিযুদ্ধ শুরু হয়। মৌলানা ভাসানী টাঙ্গাইলের ঘরবাড়ি পাকিস্তানি সেনারা পুড়িয়ে দেয়। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি ভারতে চলে যান। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। স্বাধীন বাংলাদেশে মৌলানা ভাসানীর ভূমিকাও ছিল স্মরণীয়। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করলে মৌলানা ভাসানী স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। স্বাধীনতার পরেও কোনো পদমর্যাদা ও মোহ তাকে আকৃষ্ট করতে পারেনি। তিনি সবসময় জনগণের পাশে থেকে বিভিন্ন জনমুখী কর্মসূচি পালন করেন। এর মধ্যে স্বাধীনতার পরেও উল্লেখযোগ্য যে ভারত কর্তৃক ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত লং মার্চ পরিচালনা করেন। শিক্ষা বিস্তারে মৌলানা ভাসানীর অবদান রয়েছে। মৌলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি, কিন্তু এদেশের মানুষের জন্য শিক্ষা ও জ্ঞান বিস্তারের প্রসারে ছিল তার অনেক অবদান। তিনি সন্তোষী ইসলামী বিশ্ববিদ্যালয়, মহিপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ঢাকায় আবুজর গিফারি কলেজ ও টাঙ্গাইলে মৌলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন। তাকে পূর্ব বাংলায় আসার পরে কৃষক নেতা উপাধিতে ভূষিত করা হয়। তারপরে আমাদের এই দেশ থেকে চলে যায় সেই কালজয়ী নেতা। 1976 সালে 17 নভেম্বর মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 96 বছর বয়সে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আমাদের দেশের রাজনীতিতে একটি যুগের অবসান ঘটে। তাকে টাঙ্গাইল জেলার সন্তোষী ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমাহিত করা হয়। মৌলানা ভাসানীর জীবন থেকে আমরা শিক্ষা পাই প্রগাঢ় স্বদেশ প্রেম, প্রগতি, আদর্শ ও প্রতিবাদী চেতনা। তিনি চিরকাল শ্রদ্ধায় ও ভালোবাসায় বেঁচে থাকবেন এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ তাসমিন জাহান শিক্ষার্থী ইকো কলেজ ছাত্রদল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই পর্যায়ে আমরা কথা শুনবো যারা দর্শকের সহিত বসে আছেন। আমাদের এখানে একজন সাংবাদিক এবং প্রিয় সংগঠক রয়েছেন রাসেল ভাই। আমি রাসেল ভাইকে এসে সংক্ষিপ্তভাবে কিছু বলবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, শুভ বিকেল। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন ইএসডিও ইকোসিস্টেম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আপনারা জানেন, আমিও জানি যে এই দেশ গঠনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান অনস্বীকার্য। তার জীবনের বহু সময় উনি জেল খেটেছেন। তো একটি বিষয় আপনাদের জানা উচিত যে আসামে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী অনেক স্কুল কলেজ মাদ্রাসা করেছেন। এটা আমরা হয়তো অনেকেই জানি না। যাই হোক, উনি মানুষটাকে এত ভালোবাসত, এত
মানে ওনার শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে ছিলেন, যে ওনার কাছ থেকে মানুষ পানি পরে নিয়ে যেতেন। এটা কিন্তু মানে মানুষের কত ভালোবাসা থাকলে একটা মানুষের কাছ থেকে পানি পড়া নিয়ে যেতে, এটা আরো বিস্তারিত বলবেন আমাদের মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় এই অনুষ্ঠানের সভাপতি আছেন, সভাপতিত্ব করছেন জালাল স্যার আছেন, অন্যান্য অতিথি, তারাই আসলে বিস্তারিত বর্ণনা করবেন। আমাকে আসলে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ইএসডিও কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানাই। ধন্যবাদ আমার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ রাসেল ভাই। আমি বক্তব্য রাখবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ঠাকুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংবাদকর্মী রিজু ভাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলবার জন্য। ধন্যবাদ। আসলে আমি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নই, সাংস্কৃতিক কর্মী। আমাদের মিলিত সংগ্রাম মাওলানা ভাসানীর নাম, এই চমৎকার একটি প্রতিপাদ্যকে করে আজকে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল। আজকে মাওলানা ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উদযাপনের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় স্যার, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আনসুর চাচা, সহসভাপতি মনসুর ভাই, সমাজসেবক আশরাফুল ভাই এবং আমার শ্রদ্ধাভাজন দিনাজপুর মহিলা কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল আশরাফুল ভাই। আসলে এত বড় মঞ্চে গুণীজনদের বক্তব্য শুনতেই আসছি আমি, যে মাওলানা ভাসানী সম্বন্ধে আজকে শুনব। যাই হোক, মাওলানা ভাসানী এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতার কথা সারা জীবন ভেবেছেন, তাদের মুক্তির সংগ্রামে লড়েছেন। তার এই কর্মযজ্ঞ, তার এই যে বিশাল রাজনৈতিক জীবন আমাদেরকে প্রাণিত করে। আমি তার স্মৃতির প্রতি স্মরণ রেখে যে ইএসডিও যে স্মৃতি পাঠাগার করেছেন, আমি ধন্যবাদ জানাই ইএসডিওকে যে আমার এই ধরনের প্রোগ্রামে আমি এর আগেও 2-3বার আসার সৌভাগ্য হয়েছে আমার। আমি কৃতজ্ঞতা জানাই জামান ভাইকে। আমি মাওলানা ভাসানীর আজকে মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই লাল সালাম। আমাকে এই মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। সময়ের কথা বিবেচনা করে সংক্ষেপে বক্তব্য রাখছেন বিধায় আমরা আমাদের সময় মতোই প্রোগ্রামটি শেষ করতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ যদিও ভাই আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য। এবারে বক্তব্য রাখবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আজকে যিনি অতিথির আসনে আসন গ্রহণ করেছেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি দিনাজপুর সরকারি মহিলা কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আশরাফুল ইসলাম মহোদয়কে তার বক্তব্য রাখবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য বরাবরই দীর্ঘ হয়, এর কারণ বক্তব্য যে কম দিতে জানেন তার বক্তব্য দীর্ঘ হয়। স্বল্প কথায় সারমর্ম উপস্থাপন করা আমার দ্বারা হয় না। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী, এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমি সবসময় শিক্ষার্থীদের দেখা পছন্দ করি। মাত্র কয়েকদিন আগে একটি অনুষ্ঠান হয়ে গেল, যে অনুষ্ঠানটিতে আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর সলিমুল্লাহ স্যার ছিলেন। সেই অনুষ্ঠানটিতেও আমি এসেছিলাম এবং এত বেশি উপস্থিতি ছিল এবং শিক্ষার্থীদের উপস্থিতি এত বেশি ছিল যে আমি পিছনে একটা সিটে কোনোভাবে বসেছিলাম এবং আমার কাছে অনুষ্ঠানটি ছিল খুব উপভোগ্য।
আজকের এই অনুষ্ঠানটিতে আসা আমার জন্য একটু কষ্টের ব্যাপার ছিল, আসবো কি আসবো না ভাবছিলাম, কিন্তু আমি সেই লোভে এসেছি যে আবার পেছনে বসে আমি এই অনুষ্ঠানটি উপভোগ করব, এই সুযোগটি হাতছাড়া করব না। কিন্তু এখানে এসে দেখলাম যে হঠাৎ করে আমাকে মঞ্চে ডাকা হলো। আমার যতটুকু উপভোগের বিষয় ছিল সেটি নষ্ট হয়ে গেল, কারণ আমি কি বলবো এটা ভেবে পাচ্ছিলাম না। মাওলানা ভাসানী প্রায় 96 বছর বয়সপ্রাপ্ত একজন নেতা, অবিসংবাদিত নেতা। তিনি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। আমরা তাকে সিরাজগঞ্জের বলবো নাকি টাঙ্গাইলের বলবো নাকি আসামের বলবো নাকি সমগ্র বাংলাদেশের বলবো কিংবা সারা বিশ্বের নেতা বলবো, এটি স্থির করা খুব কঠিন। কারণ সারা বিশ্বব্যাপী যে সাধারণ সমস্যাগুলো, সেটা হলো শোষিতের বঞ্চনা, নিগৃহীত দরিদ্র মানুষের অধিকার আদায়, এই বিষয়গুলো তিনি সংগ্রাম করেছেন এবং জীবনের প্রায় 2.5 দশক জেলখানায় কাটিয়েছেন। আমরা সেই মহান ব্যক্তি নিয়ে আজকে এই আলোচনা অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছি। আমি সবসময় একটা বিষয় বলি যে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এবং একজন শিক্ষার্থী প্রতিযোগিতায় লিখিত রচনাটি এখানে পাঠ করেছেন। আমার মনে হয় একইভাবে প্রত্যেকটি শিক্ষার্থী, আমাদের জাতীয় নেতৃত্ব যারা আছেন, যারা এই দেশটাকে স্বাধীন করার ক্ষেত্রে সংগ্রাম করেছেন, তাদের জীবন সম্পর্কে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে অধ্যয়ন করা উচিত, পাঠ করা উচিত। এবং একটা কথা আমাদের মনে রাখতে হবে, নিরপেক্ষতার সঙ্গে যে বলেছে, এই নিরপেক্ষতার যে রেখাটি, এটি সবসময় সরল পথে চলে। আর যে রেখাটি সরল পথে চলে সে কিন্তু নানান সাইজের নানা আকারের যে সমস্ত ক্ষেত্রগুলোর উপর দিয়ে যায়, তাকে কোনো না কোনো ক্ষেত্রে পা রাখতে হয়। এবং যখনই এই ক্ষেত্রটিতে পা রাখা হয়, তখন এই নিরপেক্ষ রেখাটিকে মানুষ আর নিরপেক্ষ হিসাবে চিহ্নিত না করে পক্ষপাতিত্বের অভিযোগ এনে কলুষিত করার চেষ্টা করেন। আমাদের এই জায়গাটাতে খুব অভাব। ইভেন আমরা বুদ্ধিজীবীদেরও দেখেছি যে বুদ্ধিজীবীরাও কিন্তু আমাদের এই যে স্বাধীন হওয়া এবং স্বাধীনতা আন্দোলন এবং এই যে সর্বশেষ আমরা 5ই আগস্ট আরেকটি সংগ্রামের বিজয় অর্জন করেছি, সেইগুলোতে খুব ভালো ভূমিকা রাখতে পারে না। ফলে যেটি হয় যে সত্যিকার অর্থে বুদ্ধিজীবীদের কাছ থেকে যে সেবাটুকু পাওয়ার কথা, যে উপদেশটুকু পাওয়ার কথা, যে পরামর্শটুকু পাওয়ার কথা, সেটা আমরা পাই না। এটি আমরা অতীতে দেখেছি। এবং আহমদ সাহেব বলেছিলেন যে বুদ্ধিজীবীদের কথা যদি শোনা হতো তাহলে 71 সালে বাংলাদেশ স্বাধীন হতো না। এটা একটা মুক্তি। আমরা কিন্তু আজ পর্যন্ত দেখি বুদ্ধিজীবীরা যখন সাংগঠনিক রূপ নেন, নিজেদের স্বার্থের কাছে পরাজিত হন, তখন বুদ্ধিজীবীদের কাছ থেকে প্রকৃত সেবাটি পাওয়া যায় না। মাওলানা ভাসানী তার রাজনৈতিক ইতিহাস অনেক গর্বের। 1947 সাল যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি দেশ বিভক্ত হয়ে যাচ্ছে, তখনও কিন্তু তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই সময়টিতে তিনি আসাম, ত্রিপুরা এমনকি পূর্ববঙ্গ নিয়ে, এমনকি পশ্চিমবঙ্গের অংশ নিয়েও একটি স্বাধীন দেশের কথা ভেবেছিলেন। কিন্তু তৎকালীন সময়ে মহামতি জিন্নাহ এবং জওহরলাল নেহরুর দ্বন্দ্বের কারণে এই বিষয়টিকে তিনি সাফল্যমণ্ডিত করে যেতে পারেননি। কিন্তু এদেশের স্বাধীনতা আন্দোলন এবং শোষিত বঞ্চিতের অধিকার আন্দোলন আদায়ের জন্য তিনি সংগ্রাম করে গেছেন আজীবন। আমি সেই কারণেও আমি এই মানুষটিকে শ্রদ্ধা জানাই, সম্মান করি, প্রাণ করি। এবং সেই সঙ্গে আজকের উপস্থিতির প্রতি আমার অনুরোধ রইল, এই দেশ গঠনে, এই দেশের স্বাধীনতা অর্জন এবং আজ পর্যন্ত যারা যত রক্ত দিয়েছেন, সেই মুক্তিযোদ্ধা থেকে শুরু করে যত শহীদ হয়েছেন, তাদের সবার প্রতি আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। এবং যেই মুক্তিযোদ্ধারা জীবিত এবং সর্বশেষ যে আন্দোলনকারীরা, তাদেরকে আমি জানাই সশ্রদ্ধ সালাম এবং লাল সালাম। আমি সবসময় একটি কথা বলি, কোনো ব্যক্তির গুণ কীর্তন করার আগে আমি জানতে চাই ফিলোসফিটা কি, কোন দর্শনের ভিত্তিতে তিনি এই কাজগুলো করেছেন।
একটা গভীর দর্শন তার মনের মধ্যে ছিল বলেই কিন্তু তিনি এতটা ডেভোটি হতে পেরেছিলেন। এবং আমি সবসময় এই জিনিসটাকে পছন্দ করি, আমাদের শিক্ষার্থীদের মধ্যে এটি দেখতে চাই যে প্রত্যেকটি স্টুডেন্ট হবে ডেভোটি, তাদের মধ্যে আন্তরিকতা থাকবে এবং তারা একনিষ্ঠভাবে সত্যটাকে চর্চা করতে শিখবে, এবং সেটি কিন্তু আমাদের শিক্ষার মূল মন্ত্র হওয়া উচিত। আজকে অনেকগুলো শিক্ষার্থী আছে, আমার বক্তব্য, আমি যেহেতু শিক্ষক, আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার মঞ্চে যে সমস্ত অতিথি ছিলেন আজকে আছেন, তারা প্রত্যেকেই আমার থেকে অনেক বেশি জ্ঞানী এবং মাওলানা ভাসানী সম্পর্কে অনেক বেশি জানেন বলে আমি বিশ্বাস করি। সুতরাং আমার এই বক্তব্যটি তাদের প্রতি ততটা উৎসর্গ না করে আমি বরং বলতে চাই, আমার এই বক্তব্যটি হলো শিক্ষার্থীদের জন্য, যারা নতুন প্রজন্ম, যারা ভাসানী কিংবা পরবর্তী সময়ে যারা রাজনীতি করে এই দেশকে ভালোবেসে শহীদ হয়েছেন কিংবা মৃত্যুবরণ করেছেন, প্রয়াত হয়েছেন, তাদের স্মৃতিকে যদি আমরা সত্যিই মর্যাদা দিতে চাই, সম্মান করতে চাই, ধরে রাখতে চাই, তাহলে আমাদের ভেতরে এটি থাকতে হবে। আমি সবসময় একটি জিনিস বলি, আমার খুব মনে হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করেন মদিনায়, সেদিন তিনি বারবার মক্কার দিকে তাকিয়ে কেঁদেছিলেন। এটি হলো দেশপ্রেমের একটি উজ্জ্বলতম দৃষ্টান্ত। আমাদের মধ্যে সেই চেতনা থাকা দরকার। আমি জানি সময় খুব কম, আমার বক্তৃতা সত্যি লম্বা হতো, আর আজকে এখানে বক্তৃতা দেওয়ার জন্য কিংবা মঞ্চে বসার প্রস্তুতি আমার ছিল না। আপনারা ধৈর্য ধরে শুনছেন, আমার কথাগুলো শুনলেন, এর মধ্যে যেটুকু ভুল ভ্রান্তি আছে আপনারা ক্ষমা করবেন, ভালো কিছু থাকলে গ্রহণ করলে আমিও ধন্য হব এবং কৃতজ্ঞ থাকবো। সেই সঙ্গে আপনাদের শুভকামনা জানাচ্ছি, মাওলানা ভাসানী সহ সমস্ত নেতৃবৃন্দের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন তাদের সুস্থতা কামনা এবং দীর্ঘ জীবন কামনা করছি। সর্বশেষ যেটি কামনা করছি, বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক, এই আমাদের আকাঙ্ক্ষা, এই আমাদের স্লোগান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আপনার লম্বা বক্তৃতাকে সংক্ষেপে শেষ করে দেওয়ার জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। সম্মানিত সুধী মণ্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ মনসুর আলী। আমি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। মোহাম্মদ মনসুর আলী মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ মনসুর আলী। এবং সেই সাথে তাকে এসে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। মনসুর ভাই আমাদের এই অনুষ্ঠানে তাদের প্রতি বছর আসেন এবং প্রথম দিকেই এসে বসে থাকেন এই অনুষ্ঠানে। ধন্যবাদ মনসুর ভাই আপনার আসার জন্য। আজকে বক্তৃতা দেব ঐতিহাসিক নেতাদের এই পক্ষে। ভাসানী আমাদের নতুন প্রজন্ম আসছেন। আমি একটা ঘটনা শুরু করছি, একটা বিষয়। একই শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষককে নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে দুই পক্ষে চলছে। এক পক্ষ বলছে ওনাকে রাখা যাবে না, আরেক পক্ষ বলছে ওনাকে রাখা যাবে। এটিকে বর্জন করতে হবে, তার জন্য প্রশাসন আছে। তোমরা একটি আদর্শের মধ্য দিয়ে চলতে হবে, বাস্তব সত্যকে সত্য বলতে হবে। কারো কথা মতো কথা দেওয়া যাবে না, নিজেকে তৈরি হতে হবে। এ হচ্ছে অবস্থা। আসলে গুরুদাস তালুকদার, মনি সিং, তারপরে দানেশ হাদি, নাম শুনছ কোনদিন? দেখছো ওদের? দেখো নাই। আমাদের নম্র চৌধুরী নানা দানেশ হাদি সাহেব, যিনি বিশ্ববিদ্যালয় দিনাজপুরে, তার নামে সে ট্রেন থেকে নেমে হেঁটে আসতো। সে জমিদার বংশের লোক, কিন্তু আদর্শটাই বলেছে এই খেটে খাওয়া মানুষের জন্য লড়াই সংগ্রাম করে আমাকে বেঁচে থাকতে হবে, মানুষগুলোকে ঠিক মতো
পরিচালনা করতে হবে। বায়তুল মোকাররমে বক্তৃতা দিচ্ছিল, আমি সেই সময় ঢাকা, এমন একটা ওয়ার্ড ব্যবহার করলো যে আমি যদি সেনাবাহিনীর লোক হতাম তাহলে আমি রাষ্ট্রপ্রধান হতাম। আমি কিন্তু আজকে খেটে ধরা মানুষই আমি রাষ্ট্রপ্রধান হতাম। উনি নির্বাচন দাঁড়িয়েছিলেন বীরগঞ্জ থেকে, একটি ছোট্ট ছেলের কাছে হেরে গেছেন। আর এটা বারবার বিবিসিতে বলছিল প্রখ্যাত কৃষকের নেতা দামে সাথী নির্বাচনে হেরে গেলেন, কিন্তু যিনি জিতলেন তার নাম বললেন। মৌলানা ভাসানী অনেক ইতিহাস, বঙ্গবন্ধু তার সাথে তার শেষ, মৌলানা ভাসানী শেষ জীবন সংগ্রাম আমরা মিলিয়ে দিতে পারি না। বুঝতে হবে আজকে তোমরা কি করছো, দরজাটা লাগার ফেসবুকে শুরু করছো, 8টার সময় 9টার সময় ঢুকছো, মাকে বলো যে ভাত দিবেন না, বাচ্চাদের দিবে না, তার ব্যবস্থা। রাস্তায় শিক্ষককে কোনো সালাম দেওয়া যায় না, সিগারেটটা টানে, এইভাবে। এই আদর্শ কিন্তু আমার শিক্ষক এখনো রাস্তা দিয়ে দিয়ে যায়, তাকে দেখেই প্রথমে স্যার কেমন আছে। জীবনে আমরা কি শিখছি, এটা কি বলছো? প্রথম হচ্ছে পিতামাতা, তারপর হচ্ছে গুরুজন। আমরা কতটুকু করতে পেরেছি? এই মানুষগুলিকে তোমাদের কাছে গুরুদাস তালুকদার, আমার ছোট ভাই এখানে লাইনহাটে দীর্ঘ সময় লড়াই করেছে এই গুরুদাস তালুকদার। কৃষক শ্রমিক মানুষের ভাগ্যের পরিবর্তন, আদর্শ মানুষ আছে। আমরা 52 বছর, 53 বছর আমাদের রাজনীতিবিদরা আমরা এক জায়গায় বসে চা খেতে পারি না, এটি আমাদের জন্য ব্যর্থ। যদি এক জায়গায় বসে চা খেতাম, এক জায়গায় এক টেবিলে বসে আলাপ করতাম, রাজনীতির শূন্যতা হতো না। আমরা কিন্তু আজকে রাজনীতির শূন্যতা চলছে। হঠাৎ করে আসবেন, হঠাৎ করে রাষ্ট্রপ্রধান বলবেন, হঠাৎ করে আবার চলে যাবেন, এটি হতে পারে। রাজনীতিবিদরা রাজনীতির সহায়তা করতে, রাজনীতিবিদকে রাষ্ট্র পরিচালনা করতে, এই বিষয়গুলো চিন্তা আমরা অনেক বিষয় চিন্তা করতে হবে। আমাকে নিজেকে তৈরি করতে, নতুন প্রজন্মকে সুন্দরভাবে তৈরি করতে, চিন্তা করতে হবে যে এই কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। এটা কিন্তু আমরা কেউ করছি, আমার ছেলেও সেও তাকে তৈরি করতে পারবে। এই বিষয়গুলোকে নতুন কর্মীদের জন্য আমাদের কৃতজ্ঞতা খুব একটা উদ্বিগ্নর মধ্যে দিয়ে জীবনযাপন করছে। তো মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাই। আজকে তিনি তার জীবন কর্মে খেটে খাওয়া মানুষ হয়েছে জন্য বিল্ডিং করে দিয়েছিলেন এবং লড়াইয়ের মধ্যে সবসময় আমাদের মৌলানা ভাসানী। তোমাদের কতগুলো মানুষ আছে অতীতে এগুলা বই অতীত অনেক মানুষ লড়াই করছে।